রহমতুল্লাহ। আমরা এসেছিলাম আজকে আমাদের সুখী অ্যাগ্রো পার্কে। আমাদের এই সুখী অ্যাগ্রো পার্ক পরিদর্শনে আসেন বিশিষ্ট সাংবাদিক নেতা কাজী মোহাম্মদ মহসিন। আমার চাচাকে আমি মোবারকবাদ জানাই যে আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আপনার এলাকাতে একটা বাগান করবেন, সেই উদ্দেশ্যে আমাদের বাগানে এসেছেন। আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এই ট্রেলিস পদ্ধতিতে যে চাষটা করছি এই বিষয়টা আপনি জানতে চেয়েছিলেন। আপনার যদি কোনো জানা থাকে বা কিছু প্রশ্ন থাকে আপনি করতে পারেন। ধন্যবাদ আপনাকে। এই বাংলাদেশের কৃষিতে নতুন সংযোজন, এটা ল্যাটিন আমেরিকার ফল, এটা ড্রাগন। এই ড্রাগন চাষে বলতে গেলে এখন বিপ্লব সূচিত হয়েছে। এই বিপ্লবের যারা বর্তমানে অন্যতম সারথি তাদের মধ্যে আপনি একজন। আপনার কাছে জানতে চাইবো, আপনি এখন এই যে এই বাগানটা করছেন, এটা কোন প্রজাতির ড্রাগন? এই ড্রাগনগুলা এটা হলো রেড ভেলভেট, যেটা বলে হাইব্রিড। আমরা যেটা আমাদের দেশের সচরাচর সবাই চিনে যে লাল ড্রাগন, যেটা পিঙ্ক কালার, যেটাকে আমরা রেড ভেলভেট বলি, এইটাই মূলত এখন বাজারে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে। এটা সেই জাতটা। এইটা এই পাহাড়ি অঞ্চলে চাষের এই পদ্ধতি দেখছি। এটা সমতলে চাষ করতে হলে কোন পদ্ধতি অনুসরণ করতে হবে? এটা শুধু একটা জিনিসই আপনি দেখবেন, যাতে পানি জমে না থাকে। পানি জমি না থাকে, উঁচু জমি, যে কোনো জমিতে এটা চাষ হবে। এটার ফলন কেমন? এটা হলো এই একটা গাছ থেকে আমরা এই একটা গাছ, এটার বয়স এখন 6 মাস। আজকে 6 মাস 3-4 দিন হয়েছে। এটা ওপাশ থেকে এসে এখানে যখন ব্যান্ড করলো, এটা হয়তো আরো 1-1.5 ফিট পরে আমরা এটা মাথাটা কেটে দেব। মাথাটা যখন কেটে দেব তখন এখানে আর এটা বাড়বে না, তখন এখান থেকে আরো ব্রাঞ্চ বের হবে। একটা গাছ থেকে আমরা 5টা কাণ্ড যদি হয়, 5টা শাখা প্রশাখা হয়, প্রতিটা শাখা প্রশাখা থেকে যদি 2টা করে ফল নেই, তাহলে প্রতিটা হারভেস্টে 10টা করে ফল পাবো কমসে কম। 10টা ফলের ওজন যদি একটা যদি 300 গ্রাম হয়, 3 কেজির কাছাকাছি আসবে। এইভাবে আমরা 5 বার তুলতে পারবো। আর এটা ছাড়া আর কোন কোন প্রজাতি আছে ড্রাগনের? না, ড্রাগনে অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আমরা গবেষণা করছি, যেগুলো কিছু কালো জাতের আছে, কিছু হলুদ জাতের আছে। আমরা এটার মিষ্টতা, এটা যে এখন এটা যে TSS 17 পর্যন্ত আমরা নিতে পেরেছি, এটা 12 থেকে 17 মিষ্টতার হার। এটাকে আমরা 23 থেকে 28 নেওয়ার চিন্তা করতেছি। নতুন নতুন গবেষণার জাত নিয়ে আমরা গবেষণা করতেছি, যেগুলো হয়তো আপনারা এর চেয়ে আরো কিছু আপডেট জাত ভবিষ্যতে আমরা উপহার দিতে পারবো, কিন্তু বর্তমানে এটাই লেটেস্ট। আচ্ছা, 1 বিঘা জমিতে এই পদ্ধতিতে ড্রাগন চাষ করতে কত টাকা খরচ হয়? আমরা আগে যেটা টায়ার পদ্ধতিতে করেছিলাম, ওখানে একটা পিলারের জন্য 3000 টাকা খরচ উৎপাদনে আসা পর্যন্ত। এইখানেও 3000 টাকা খরচ, কিন্তু এটাতে সুবিধা হলো যে আপনার কম জায়গার মধ্যে বেশি গাছ লাগানো যায়। এটা হলো যে প্রতিটা গাছ আমরা 4 ইঞ্চি পরপর লাগিয়ে দিয়েছি। এইভাবে সিঙ্গেল একটা লাইন এভাবে চলে গিয়েছে। এটাতে আমাদের কম জায়গায় বেশি গাছ লাগানোর রেকর্ড এটা বাংলাদেশে আমরাই। এটা 1 বিঘাতে অর্থাৎ 33 শতকে এখানে প্রায় 3550টি গাছ আছে। এটা আমরা আসলে একটা এক্সপেরিমেন্ট প্রজেক্ট। এখানে আমরা কি পরিমাণ ফল পাচ্ছি, কবে গাছ লাগিয়েছি, এগুলো সবগুলো তথ্য আমরা দিচ্ছি মানুষকে, মানুষ যাতে উপকৃত হতে পারে। আচ্ছা, এটা তো একটা ঔষধি ফলও বলা যায়। জি জি, এইটার অনেক ঔষধি গুণ আছে, বিশেষ করে ডায়াবেটিক, হাই প্রেশার যাদের আসে, তারপরে এই গ্যাসের সমস্যা হয় না এই ফল খেলে। এখন এই ফলের যেই খাওয়ার ব্যাপারে যেই উদ্বুদ্ধকরণ, এইটা কারা করে মূলত? না, এই জিনিসটা তো আসলে সরকারকে করতে হবে, এটা আমাদের কাজ না। আমরা এটা নিয়েছি
এটা আমাদেরকে কৃষি মন্ত্রণালয় উদ্বুদ্ধ করেছেন, আমরাও দেখে শুনে বুঝে এটা বাণিজ্যিক চাষ করছি। এইটা প্রচার এবং প্রসারের দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের, ওনারা এটা করছে। ওনারা আমাদেরকে বিভিন্ন সময় লিফলেট, বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। এটা যেহেতু আগে আমরা ইনপুট করে খেতাম, এখন কিন্তু আমরা এক্সপোর্টে যাচ্ছি। আমাদের ফল এখন মধ্যপ্রাচ্যের সকল বাজারে যাচ্ছে। আমরা অতি দ্রুত আমরা ইউরোপের বাজারে হয়তো চলে যাব ইনশাল্লাহ, কেন আমাদের সেই প্রক্রিয়া, সেই সক্ষমতা তৈরি হয়েছে। বাংলাদেশে এখন অনেক ড্রাগন চাষ হচ্ছে, আমাদের দেশের মানুষ ড্রাগন খাচ্ছে। আর এটা হেলদি যে বেনিফিটটা আপনি বলেছেন, এটা আরও একটু দরকার। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যেহেতু মানুষের কল্যাণে কাজ করেন, আপনারা যদি একটু লেখালেখি করেন, তাহলে আমাদের জাতি এই একটা হেলদি ফুডের অভ্যস্ত হবে। এটা অনেকে হয়তো এখনো চিনে না বা বুঝে নাই। এইটা যারা একটু এলিট শ্রেণী, যাদের কাছে পকেটে একটু পয়সা বেশি, ওরা খাচ্ছে। কিন্তু এটা হেলদি বেনিফিটটা যদি আমরা সকলকে বুঝে দিতে পারি, যেখানে এখানে এটা যদি দুই বেলা যদি 2 টুকরা খায় মানুষ, ওর কোষ্ঠকাঠিন্যতা দূর হয়ে যাচ্ছে এখানে। সে কারণে আমরা এগুলিকে, যে মানুষের যাদের কিডনি ফাংশন কাজ করে না, ওদের জন্য এটা কাজ করতেছে এবং হার্ট ডিজিজের কাজগুলো করতেছে। এগুলো আপনারা একটু তুলে ধরলে আমরা হয়তো বাগানিরা আরেকটু উপকৃত হব। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, আমাদেরকে কৃষি মন্ত্রণালয় সহযোগিতা করতেছে। আচ্ছা, এই সরকার তো কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই বাড়ির চারপাশে যে পরিত্যক্ত জায়গা থাকে, 1 ইঞ্চি জায়গাও যাতে খালি না থাকে। এখন আমরা দেখছি এই আপনি এখানে পার্বত্য চট্টগ্রামেও, পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ি বলেন, হাটাজারি বলেন, ওইখানে রাস্তার ধারেও এই একরকে একর জায়গা খালি। এই যারা খালি জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাড়ির পাশে জায়গা খালি না রাখার জন্য। এখানে বিলের পর বিল খালি। এই বিলের পর বিল যে খালি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা খাদের প্রথমত গুরুত্ব দেওয়া দরকার। আর এটা তো আমি এই কার্যত অধিকাংশ ক্ষেত্রে দেখছি না এটার প্রতিফলন। এটার জন্য কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। বাস্তব কথা হলো, কৃষিকাজ একটা কঠিন কাজ। এখানে জলবায়ু পরিবর্তন এবং অতিবৃষ্টি, অতি খরা এবং অতি পোকা, এগুলি নিধনের কারণে আমরা কৃষকরা আসলে হিমশিম খেতে হচ্ছে। কৃষি, আপনি সত্যি বলেছেন যে বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। উনি প্রতিটা উপজেলায় আগে একজন অফিসার ছিলেন, এখন উপজেলা অফিসার 2 জন করে আছেন প্রতিটা অফিসে। এটা করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত 2 জন করে অফিসার আছে। ওরা নিজেরা এখন তদারকি করে কাদের, কৃষকদের। আমরা যে কৃষি কাজ করতেছি, ওরা আমাদেরকে এমনও দিন গিয়েছে শুক্রবারে এসেও ওরা আমাদেরকে সহযোগিতা করে, শনিবার এসে অফিস ডে বন্ধর পরে ওরা আমাদেরকে সহযোগিতা করে। এটা কিন্তু একটা উদ্যোগ। আর জমি যে খালি এসে পড়ে আছে, যারা আমরা আসলে শহরমুখী, যা অন্যমুখী, ওরা এখনো বুঝতে পারতেছে না কৃষি যে লাভজনক। আমরা যে কৃষিতে এখন আসছি, আমরা বাণিজ্যিক কৃষি যারা করি, এটা এখন লাভজনক। যাদের জমি পতিত আছে, তারা যদি বুঝতে পারে, তাহলে তারা এই কৃষিতে এগিয়ে আসবে, দেশ এগিয়ে যাবে। কৃষি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, কৃষি হলো একটা এই ইন্ডাস্ট্রি। কৃষি আমাদের জিডিপিতে প্রায় 27% কন্ট্রিবিউশন করে। এখন আমরা যেটা চিন্তা করতেছি যে বাণিজ্যিক কৃষিতে এসে, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন 2020 সালের কোনো এক সময় বলেছিলেন যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখবেন না, তখন আমরা আমাদের পরিবার সহ এসে এই বাণিজ্যিক ড্রাগন চাষে আমরা উদ্বুদ্ধ হলাম। এর আগে আমরা আম মালটাগুলো করেছি। তো সেজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন একটা এই 1 ইঞ্চি জায়গাও যাতে খালি না রাখার জন্য আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। সেজন্য আমরা আপনাদেরকে বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাই, আসেন। আমরা কৃষি নিয়ে যে আমাদের ভাবনা, কৃষি যদি আমাদের বাবা দাদারা যদি কৃষি কাজ না করতেন, তাহলে আমরা
কাজকে আর এগিয়ে নিতে পারতাম না। তো সেজন্য আমরা এখন যেটা করছি বাণিজ্যিক কৃষি, এটা ড্রাগনটা একটা হেলদি ফ্রুট, সেজন্য আমরা এটাকে বেছে নিয়েছি। আপনাকে একটু ধারণা দেই, যেমন এখানে কুশিটা 1 2 3 4 5 এগুলো আমরা কেটে ফেলে দেবো, এই মুহূর্তে আমরা রাখবো না, আমরা আরো পরে নেব। এটা কেন হলো এটা আপনি বুঝতে হবে আগে। এটা আমরা কেটে কি করব, এটা যখন 10 ইঞ্চি 9 ইঞ্চি 8 ইঞ্চি হবে তখন এটাকে আমরা এটা দিয়ে আমাদের জুস বানানোর, এটা দিয়ে আমরা জেলি বানানোর পরিকল্পনা করছি। যে বাংলাদেশ ড্রাগন অ্যাসোসিয়েশন এখন সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এখান থেকে যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি, প্রতিটা জিনিস থেকে আমরা উৎপাদন করব আমাদের হেলদি যা যা প্রয়োজন সকল কিছু। এই জন্য আপনি আমাকে যেটা প্রশ্ন করেছিলেন সেটা হলো কৃষি নিয়ে আপনার ভাবনা। কৃষি আমার জীবন, কৃষি আমার মরণ। কৃষিতে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশ বেঁচে যাবে। এটা দিয়ে জুস কিভাবে হবে? না, এটা দিয়ে জুস হবে না। এটার এই কাণ্ডটা দেবে, এটা দিয়ে দেখেন, এই কুশিটা দিয়ে আমরা করব। এটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এটা দিয়ে করতেছে। এটার উপকারিতা কি? অর্থাৎ আমাদের ফলে যাহা যাহা উপকারিতা আছে সকল উপকারিতা এই পণ্যের মধ্যে আছে, মানে আমার গাছের মধ্যে আছে। সেজন্য এটা দিয়ে আমরা জুস বানাবো, এটা দিয়ে আমরা স্যুপ বানাবো, এগুলো দিয়ে আমরা অনেক পণ্য বানাবো ইনশাআল্লাহ। আমাদের চিন্তা হলো আপনাদের মতো সম্মানী মানুষরা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমরা কৃষিটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের যেগুলি পতিত সম্পত্তি পড়ে আছে, আমি অনুরোধ জানাবো আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, এই ড্রাগন বাগান বলে কথা নেই, যে কোনো একটা বাগান করেন, কিছু মানুষের কর্মসংস্থান করেন। সেজন্য আপনাকে মোবারকবাদ জানাই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের যারা বন্ধু বান্ধব ওদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি আগেই বলেছি, এই বাংলাদেশ শস্য শ্যামলা সুফলা দেশ। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই দেশে এমনও একটা প্রবাদ আছে, ফাঁকির বীজটা থেকে যদি কোনো বীজ পড়ে ওই বীজটার বীজ থেকেও ফসল উৎপন্ন হয়। আমাদের সবার উচিত কৃষিতে এগিয়ে যাওয়া, কৃষি নির্ভর সত্যিকারের বাংলাদেশ গড়া। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও এই কৃষি সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রতিনিয়ত দেশবাসীকে আহ্বান জানিয়ে আসছেন। অলরেডি বাংলাদেশে এই ফলজ বনজ ঔষধি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে। আর আমরা যদি বলি এই খাদ্যশস্য, ধান উৎপাদনেও আমরা নিত্য নতুন ভ্যারাইটি, নিত্য নতুন শাখা প্রশাখা বের করছে বিরি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তারপরে আমাদের কৃষি দপ্তরগুলো, কৃষি গবেষণা কেন্দ্রগুলো দিনরাত কাজ করে যাচ্ছেন এই দেশকে খাদ্য সম্পন্ন করার জন্য, এই দেশকে কৃষি সম্পন্ন দেশে পরিণত করার জন্য। আসুন আমরা সবাই এই এনামুল হকদের মতো এই সুখী ফার্ম অ্যাগ্রো পার্কে উদাহরণ রেখে আমরা এগিয়ে যাই, কৃষিতে সমৃদ্ধ হই, কৃষিতে দেশ গড়ি, বেকার মুক্ত থাকি। আর এই কৃষিতে সমৃদ্ধ থাকলে আমাদের আর এই কোঠা আন্দোলন, এই নানা ঝামেলা এগুলোতে জড়াতে হবে না। আমাদের তরুণদের মধ্যে এখন একটা ইদানিং যে প্রবণতা দেখছি, আমরা এই চাকুরে হব, করণিকগিরি করব, আমরা আরেকজনের আন্ডারে থাকবো। আমাদের উদ্যোক্তা হতে হলে এই এনামুল হকদের অনুসরণ করতে হবে। এই বাংলাদেশে অনেক শিক্ষিত তরুণ উদাহরণ হয়ে আছে, যারা এই বড় বড় চাকরি ছেড়ে, বড় বড় পদ ছেড়ে কৃষিতে আত্মনিয়োগ করে কৃষিকে সমৃদ্ধ করেছেন। আসুন আমরা কোনো হানাহানি দলাদলিতে না গিয়ে স্বনির্ভর দেশ গড়তে কৃষির উপর নির্ভরশীল হই, কৃষিকে এগিয়ে নিয়ে যাই। সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের যারা বন্ধু বান্ধব সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দিতে হবে বাঁচত এখন আবার চালু করতে হবে